মানহানির মামলা বা ডিফামেশন স্যুট কে আর ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখা হবে কি না তা নিয়ে বিচার শুরু সুপ্রিম কোর্টে। মহামান্য আদালত আগামী দিনে বিচার করে দেখবে যে এই মানহানির মামলা বা ডিফামেশন স্যুটকে আর ক্রিমিনাল প্রসিডিংস বা ক্রিমিনাল অফেন্স হিসাবে ট্রিট করা হবে কি না। তার কারণ দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অংশে মূলত যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে বা নেতারা রয়েছেন তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে ডিফামেশন স্যুট করছেন বা বিভিন্ন জায়গায় মানহানির মামলা করছেন। এই বিষয়টা নিয়ে সম্প্রতি আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে কি বলছেন তা সেখানে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট জাজ সেজ ইটস হাই টাইম টু ডিক্রিমিনালাইজ defamation. The remark mirrors the apex court anxiety over the rampant up use of the criminal defamation law and reopens the question as to whether defamation of any person by a private person can be treated as a crime, for it does not subserve any public interest. অর্থাৎ যেভাবে একের পর এক দেশ জুড়ে এই ডিফামেশনকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আদালতে একের পর এক ডিফামেশন স্যুট বা এই মানহানির মামলা উঠে আসছে তা কিন্তু যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে এবং এটা মিস ইউজ হচ্ছে। এইটা একটা অবজারভেশন সুপ্রিম কোর্টের কাছে এসেছে। সম্প্রতি বলে রাখা ভালো যে রাহুল গান্ধীকে বর্তমানে ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটকানোর জন্যেই নাকি মোদী সরকার তার বিরুদ্ধে একের পর এক মানহানির মামলা করে চলেছে। এর জন্য রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছিল সম্প্রতি, বিশেষ করে মোদী সরকারের সেকেন্ড টার্মের সময় সাসপেন্ড করা হয় 2 বছরের জন্যে। এই দ্বিতীয় মোদী সরকারের সময় যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলাকে কেন্দ্র করে তার সাংসদ পদকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয় বা খারিজ করা হয়, সেই বিষয়টাও কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে, বিশেষ করে যে অংশ মানুষ রাহুল গান্ধীকে সংখ্যাগরিষ্ঠ ভোটদানের মাধ্যমে জয়যুক্ত করে তারা তাদের কথা বলার জন্য পার্লামেন্টে পাঠিয়েছিল, তাদের কাছে কিন্তু এটা একটা আঘাত হয়ে উঠেছিল। ফলে সব মিলিয়ে এই ডিফামেশন স্যুটকে নিয়ে যে একটা সারা দেশ জুড়ে দেশের বিভিন্ন এই কোর্টগুলোতে যা চলছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টও মনে করছে আগামী দিনে এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে 2016 সালে এক মিডিয়া সংস্থার পক্ষ থেকে জেএনইউ অর্থাৎ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিকে নিয়ে এক সাংবাদিকদের মন্তব্য করার বিরুদ্ধে এক প্রফেসর যার নাম অনিতা সিং তিনি একটি মানহানির মামলা করেন। কেন এই মামলা হয়েছিল না, অভিযোগ ওঠে ওই মিডিয়া সংস্থা নাকি সংশ্লিষ্ট প্রফেসরের রিসার্চ পেপার সম্পর্কে একটি খবর প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল ওই প্রফেসর নাকি জেএনইউ বা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি সম্পর্কে খারাপ কথা বা মন্তব্য করেছেন। মামলাটি প্রথমে হাইকোর্টে যায়, পরে সুপ্রিম কোর্টে যায়। বর্তমানে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে। মিডিয়া সংস্থার পক্ষে কপিল সিব্বল সওয়াল করছেন এবং তিনি মূলত এই যে বিষয়টা অর্থাৎ মানহানির মামলা বা ডিফামেশন স্যুট কি ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখা হবে কি না, এই বিষয়টার ওপরই স্ট্রেস দিয়ে তিনি কিন্তু মামলাটি লড়ছেন মূলত ওই সংবাদ সংস্থার হয়ে, যেখানে ওই প্রফেসর অনিতা সিং সংবাদ সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার সঙ্গে কথা না বলে, তার সঙ্গে আলাপ আলোচনা না করে তিনি তার
যে রিসার্চ পেপার তাতে কি লেখা হয়েছে সেই নিয়ে কিভাবে এই একজন সাংবাদিক খবর করতে পারে, এর বিরুদ্ধেই দাঁড়িয়ে তিনি ডিফামেশন স্যুট বা মানহানির মামলা করেন। মিডিয়া সংস্থার রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে অশ্লীল গতিবিধি এবং আতঙ্কবাদীদের আখড়া হয়ে উঠেছিল জেএনইউ ক্যাম্পাস। এইটা খবরে উঠে আসে এবং এই কথা নাকি সংশ্লিষ্ট ওই প্রফেসর তিনি তার রিসার্চ পেপারে লিখেছিলেন। এবার প্রশ্ন উঠছে যে এর বিরুদ্ধে অনিতা সিং মানহানির মামলা করলেন। এবার এই মামলাটি করার অর্থ কখনো এটা হতে পারে না যে সাংবাদিকদের মুখে কুলু পেটে দেওয়া হলো, কিন্তু এই ধরনের মামলা আজকের দিনেও একের পর এক ঘটছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে 20টা, এই সারা দেশ জুড়ে 20টি মামলা রয়েছে। এখানে যখন এই আমাদের উচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে, তখন আমাদের কপিল সিব্বাল তিনি উল্লেখ করেছেন রাহুল গান্ধীর কথা যে দেশের বিরোধী দলনেতার বিরুদ্ধে 20 থেকে 21টি এই জাতীয় মামলা রয়েছে। মামলাতে কি বলা হয়েছে না, রাফাল নিয়ে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে একটা মানহানির মামলা হয়েছে। ভারতীয় সেনার বিষয় নিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, সেই বিষয় নিয়ে মানহানির মামলা হয়েছে। সাভারকারকে নিয়ে রাহুল গান্ধী একটা মন্তব্য করেছিলেন, তাই নিয়ে একটা মামলা হচ্ছে। এই মন্তব্য করে 20টির বেশি মামলা রয়েছে। পাশাপাশি আসাম সরকারও তার রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মানহানির মামলা করে বসে আছে। ফলে মানহানির মামলাটা যেন মুড়ি মুড়কির মতো সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কোর্টে, বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে যারা ভিভিআইপি স্ট্যাটাস পান তাদের বিরুদ্ধে এমনভাবে ব্যবহার হচ্ছে যে এটা কিন্তু এই আইনের অপব্যবহার হচ্ছে বলে মনে করতে শুরু করেছে দেশের শীর্ষ আদালত। যদিও তারা বিচার ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে এটাকে পূর্ণাঙ্গ বিচার করে দেখবে যে আদৌ এটাকে আর ক্রিমিনাল অফেন্স হিসাবে ট্রিট করা যায় কি না, নাকি এটা একটা সাধারণ মামলা হিসাবে দেখা হবে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে যখন এই মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন বা চিন্তাভাবনার কথা উঠে আসছে, ঠিক সেই সময় সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু মানুষ তারা মনে করছেন যে যদি আগামী দিনে এই মানহানির মামলাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে ট্রিট না করা হয় তাহলে অনেক মানুষের মুখে আর লাগাম দেওয়া যাবে না, তারা যা খুশি তাই বলতে শুরু করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে আর কোনো ডিফামেশন স্যুট বা এই ধরনের মানহানির মামলা করা যাবে না, তাদেরকে রেজিস্ট করা যাবে না। আরেকটা দিক হচ্ছে অন্য প্রান্তের মানুষজন, একটা সংখ্যক মানুষ মনে করছে যে ফ্রিডম অফ স্পিচ, মানুষের কথা বলার অধিকার, মানুষের বক্তব্য রাখার অধিকার, সমালোচনার অধিকার, এটা কিন্তু স্বতঃসিদ্ধ। তাই এই কথাটা মাথায় রেখে যত্রতত্র মানুষের মুখকে কুলুপ বা লাগাম লাগাবার লক্ষ্যে যদি এই আইনকে বারবার অনৈতিকভাবে প্রয়োগ করা হয় তাহলে আখেরে এই ডিফামেশন স্যুট বা মানহানির মামলার যে ধারা তার অপব্যবহার হচ্ছে এবং অচিরেই সামাজিক প্রেক্ষাপটে এই যে অ্যাক্ট এটা কিন্তু তার গুরুত্ব হারাবে। ফলে বিরোধী পক্ষ যাই থাকুক না কেন, আগামী দিনে আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকরা এই মামলার পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেন সেই দিকেই চেয়ে রইল দেশের মানুষ, এটা হলফ করে বলা যায়।